চুমুকে। সুপ্রদর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইত্তেফাকের অনলাইন অ্যান্ড ফিচারের অ্যাসিস্ট্যান্ট এডিটর রিয়াদ খন্দকার। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, একটু জানতে চাই, সাংবাদিকতা পেশা তো বেশ কঠিন একটা পেশা এবং চ্যালেঞ্জিং অনেক ব্যাপার রয়েছে। এই পেশা চুজ করার পেছনের কারণটা এবং এই পেশার সাথে কিভাবে জড়িত হয়েছেন? আমাদের ফ্যামিলিতে কোনোভাবে মিডিয়া রিলেটেড কোনো কিছু কোনোদিন ছিল না। আচ্ছা। তবে আমার চাচা লেখালেখি করতেন, তো সেই ওনার একটা প্রচ্ছন্ন প্রভাব আমার জীবনে আছে। তো ওনার লেখালেখি থেকে আস্তে আস্তে নিজেও লেখালেখিটা শুরু করি এবং আস্তে আস্তে আলটিমেট গোলটাই আমি সাংবাদিকতার, এটা এই ক্ষেত্রে যাব সেটাই আমার ছোটোবেলা থেকেই করলাম। এছাড়াও আমার বাবা সবসময় চাইতেন যে আমি সরকারি চাকরিজীবী হই, কারণ উনি নিজেও সরকারি চাকরিজীবী ছিলেন। তো এটা অনেকটা বাপ ছেলের একটা সাংঘর্ষিক একটা সিদ্ধান্ত ছিল। তো মফস্বল থেকে বেড়ে ওঠা, তো আমাদের মাঝে তখন থেকে বই পড়ার চর্চাটা অনেক বেশি ছিল, যেটা এই জেনারেশনের মধ্যে খুব গ্যাপ আছে। তো ওই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলোই অনেক বেশি ইন্সপায়ার্ড করছে। আচ্ছা, কিন্তু কেনই বা মনে হলো আপনি লেখালেখি করতেন, আপনি লেখক হতে পারতেন, কবিও হতে পারতেন, বা অন্য কোনো সেক্টরে যেতে পারতেন, সাংবাদিকতাটাই কেন বেছে নিলেন? কি স্পেশাল বা কি অ্যাট্রাক্ট করেছিল আপনার এই পেশায়? আমার কাছে সবসময় মনে হলো যে আমি আয়নার সামনে দাঁড়ালে আমাকে যেমন দেখতে পাই, ঠিক ওইভাবেই তৃতীয় একজন মানুষকে আমি সেটা জানাতে চাই যে আমি দেখতে এরকম স্পেসিফিকলি। তো এই চাওয়াটাই হচ্ছে আমার কাছে সাংবাদিকতা। আচ্ছা, সাংবাদিকতার তো নানা দিক রয়েছে, আপনি কোন সাইড নিয়ে কাজ করতে বেশি ভালোবাসেন? আমার শুরুটাই হয়েছে ফিচার দিয়ে। আচ্ছা। আমি যখন 2009 সালে ইত্তেফাকে আমার কাজ শুরু করি, তখন আমি একেবারেই ইয়াং একটা ছেলে। ইত্তেফাকে অনেক বয়স্ক মানুষদের কাজ, অনেক পুরনো পত্রিকা, সেখানে আমি একটা নিতান্ত একটা বাচ্চা একটা ছেলে। তো ফিচার থেকে আমার কেরিয়ারটা স্টার্ট, এবং ওই কাজ করতে করতে আমি ইয়াংদের সাথে অনেক বেশি রিলেটেড হয়ে গেলাম, কারণ ইয়াংদের সাথে আমার কমিউনিকেশনটা তখন খুব ভালো চলছিল। আর ফিচারকে আমি সবসময় গরু রচনাই ভাবতাম, যে কোনো রকম একটা গরু রচনা লিখতে পারলে মনে ফিচার হয়ে যায়। ফিচার এবং নিউজের মধ্যে তো অনেক পার্থক্য আছে। তো একটা গরুর রচনাকে অনেকভাবে ঘষে মেজে একটা ফিচার তৈরি করা, এটা কোনো ছোটখাটো কাজ নয়, এটা একটা মারাত্মক ক্রিয়েটিভিটির একটা কাজ। নিউজ আপনি যা দেখছেন তাই লিখছেন, কিন্তু ফিচার সবসময় হচ্ছে আপনার লিখতে হলে এটার জন্য যে ইনগ্রেডিয়েন্টগুলো দরকার, সেগুলোর জন্য আপনার অনেক পড়াশোনা করতে হয়, ক্রিয়েটিভিটি দরকার, অনেক ক্রিয়েটিভিটি দরকার। যদিও এখন আবার সেটা লাগে না, কারণ হচ্ছে আমি এআই তে এখন সার্চ মারলে সাথে সাথে একটা ফিচার রেডি হয়ে যায়। কিন্তু আমাদের সময় এআই এসেছেই বা কত বছর হলো? হ্যাঁ, কিন্তু আমাদের সময় প্রচুর পড়তে হতো রেফারেন্স নেওয়ার জন্য। আমার এডিটর আমাকে অনেক বই গিফট করতো, যেগুলো এগুলো পড়লে লেখার মধ্যে মাল মশলা পাবি। আচ্ছা। তো ফিচারটা আমার কাছে একটা ওই সময় লেখালেখির জন্য একটা বেস্ট অপশন ইয়াংদের জন্য। আচ্ছা, এই যে আপনি এআই এর কথা বললেন, হ্যাঁ, এআই সম্পর্কে এখন তো সকলেই অবগত, কিন্তু একটা সময় তো এআই ছিল না। সো এখন যারা নতুন প্রজন্মে যারা কাজ করছেন, তরুণদের নিয়ে আপনি কাজ করছেন, আপনার মধ্যেই যদি এআই এর ব্যাপারটা কাজ করে, বা আপনি বলার মধ্যে যেহেতু প্রকাশ পেয়েছে, সো নতুনদের মধ্যে আরো বেশি করবে, খুবই স্বাভাবিক। কিন্তু আপনাদের সময় যে ক্রিয়েটিভিটিটা ছিল, পড়াশোনা করতে হতো, অনেক কিছু নতুন করে বেরিয়ে আসতো, নতুন কিছু আমরা দেখতে পেতাম, সেই ব্যাপারটা কিন্তু আমরা কোথাও না কোথাও মিস করছি কিনা। সো এই ব্যাপারটা আসলে কতটা তরুণ প্রজন্মের জন্য ভালো বয়ে নিয়ে আসবে, বা এটা আসলে ক্রিয়েটিভিটিটাকে নষ্ট করছে কিনা, কি মনে হয় আপনার? এই সেক্টরে কাজ করতে? অবশ্যই ক্রিয়েটিভিটিটা নষ্ট হচ্ছে। বর্তমান জেনারেশন অনেক স্মার্ট, এই নিয়ে আমি কোনো ডাউট করি না। আমাদের থেকে অনেক আপডেটেড, ওরা অনেক বেশি জানে, বাট তারা পরিশ্রমী না। একটা লেখা লিখতে আমার মনে আছে 2011 সালে আমি একটা লেখা লিখতে বসছি, আমার 3 দিন সময় লাগছে লেখাটা শেষ করতে। এখন এই সেম টপিকে আমি যদি কাউকে অ্যাসাইন করি, সে 3 মিনিটে লেখাটা শেষ করবে। দেখা গেল প্রযুক্তির ব্যবহারে। তো সেখানে তার পরিশ্রমের জায়গাটা, জানার জায়গাটা, বোঝার জায়গাটা অনেক কমে গেল। সে একটা মেকি মানুষ হিসেবে হচ্ছে, বা মেকি জার্নালিজমে একটা চর্চা তৈরি হচ্ছে আর কি, মনে হয়। আচ্ছা, আপনার কাজের অনুপ্রেরণা হিসেবে কে আছেন, বা
কাকে ফলো করেন বা কি অনুপ্রেরণা থেকে অনুপ্রাণিত হয়ে আপনি কাজ করেন? আমি অ্যাকচুয়ালি আমার নিজেকে অনুপ্রেরণা হিসেবে নিই। কারণ হচ্ছে আমি স্পেসিফিকলি কারোর নাম বলি না, কারণ হচ্ছে আমি অনেক মানুষের ইন্টারভিউ আমি করেছি। মানে আমাদের একটা পেজ ছিল প্রজন্ম নামে, 2009 সালে পেজটা বাংলাদেশে শুরু করে আর কি। এটাই ফার্স্ট যারা হচ্ছে বিভিন্ন সফল ক্যারিয়ার তাদের ইন্টারভিউগুলো সামনে নিয়ে আসে, ইয়াং বা বিভিন্ন জেনারেশনে যারা ইন্সপায়ার্ড করা যায়। এই মানুষগুলোর ইন্টারভিউ যখন আমি নিতাম, আমি মন্ত্রমুগ্ধ হয়ে তাদের কথা শুনতাম, কারণ আমি খুব ভালো লিসেনার, আমি খুব ভালো বলতে পারি না। তো ওই মানুষগুলোই আমাকে আস্তে আস্তে এ পর্যন্ত নিয়ে আসছে। ওদের সাকসেস স্টোরিগুলা মানে অবশ্যই এগুলো অনেক অনুপ্রেরণাদায়ক। আচ্ছা, আপনার সাংবাদিকতার জীবনে এমন কোনো স্টোরি আছে বা এমন কোনো স্মৃতি রয়েছে যে স্মৃতিটা এখন আপনাকে বিব্রত করে বা আপনি সেখান থেকে শিখেছেন বা আপনাকে হাসায় বা এখন যেটা মনে পড়ছে? একটা স্টোরি বলা যায়, আমি নাম উল্লেখ করছি না, বাংলাদেশের খুবই বিখ্যাত একজন মানুষ, ভদ্রলোক। আমি যখন ওনার বাসায় গেলাম ইন্টারভিউ করার জন্য, ওনাকে আমি টিভির ক্যামেরাতে খুব চকচকে পরিপাটি একজন হিসেবে দেখতাম, কিন্তু উনি আমার সামনে চলে আসলেন লুঙ্গি পরে। তো আমি বললাম যে ভাইয়া, আপনি কি লুঙ্গি পরেই ইন্টারভিউ করবেন আমার সামনে? করি না, সমস্যা নেই, তুমি তো আমার একটু কেন নিবা, মানে সে তো আমার এইটুকু মাত্র ছবি ছাপাবে। তো আমার ইন্টারভিউ সব শেষ হলো, শেষ হওয়ার পরে সে বলতেছে যে তাহলে চলো একটা সেলফি তুলি। তখন ওই সময় হচ্ছে প্রথম ওই কথাবার্তা বলা শেষে একটা সেলফি তোলার ট্রেন্ড শুরু হয়েছে। তখন আমাদের সময় তো ওই সেলফিটা অত বেশি চর্চা ছিল না। তো ওই সেলফি তুলতে যে সেলফির মধ্যে লুঙ্গি চলে আসছে। পরের দিন আমি সেটা ফেসবুকে পোস্ট করলাম, ওই ভদ্রলোক আমাকে ফোন করে বলতেছে, রিয়া প্লিজ ছবিটা নামাও। কেন? আমার লুঙ্গি চলে আসছে ছবির মধ্যে। তো আমি বলতেছি না, এই ছবি তো আমি নামাবো না, এটা আমার পার্সোনাল স্পেস। না না প্লিজ এটা নামাও। এটা নিয়ে ওনারা আমি 3 দিন, সে আমার প্রায় 5-6 বার ফোন করছে, আমি ইচ্ছা করে ওনার এই জ্বালাতনটা দিছি। তো এটা আমার মনে থাকবে, ওনারও মনে আছে। তারপর তার এখনো তার মানে আপনার পেজে সেটা আছে, খুঁজলে পাওয়া যাবে। যাক, আপনি নাম না বললেও আমরা হয়তো বা দর্শক যারা চালাক রয়েছেন এখনকার যারা আছেন তারা সকলে স্মার্ট, খুঁজে পেতেও পারেন। নাকি আজকেই গিয়ে ডিলিট করে ফেলবেন? না, এটা আছে এবং উনিও জানে যে এটা আছে। আচ্ছা, বেশ ভালো। আপনার স্ত্রী একজন ফ্যাশন ডিজাইনার, সো তার সাথে তার কাজে এবং আপনার কাজ মিলিয়ে কতটা আসলে পরিবারকে সময় দেওয়া হয় এবং আপনারা একে অপরকে কতটা সাপোর্ট করেন? সে অনেক বেশি সাপোর্টিভ ছিল। বাহ, বেশ ভালো। সাংবাদিকতার যে আমরা ধারাটা এখন দেখছি যে মানুষের আস্থাটা একটু হারিয়ে গেছে, যে সাংবাদিক মানেই কিন্তু আগে যেটা একটা আস্থার জায়গা ছিল বা যেভাবে যে সম্মানটা দিতেন, এখন কিন্তু কিছু মানুষের কারণে হয়তো বা কিছু ভুয়া সাংবাদিকের কারণে হয়তো বা এই ধরনের একটু মিসকমিউনিকেশন তৈরি হয়েছে আসলে জনগণের সাথে সাংবাদিকদের। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন এবং এটা রিকভারি কিভাবে করা যেতে পারে বলে আপনি মনে করেন? ধরেন আপনি বাংলায় পড়াশোনা করতেছেন, বাংলা পড়াশোনা করলে সাংবাদিকতা ইজিলি ঢোকা যায়। আমার কাছে এমনও অনেক পরিচিত বিখ্যাত সাংবাদিক আছে যারা হচ্ছে কোনো রকমের মেট্রিক পাস করছে বা ইন্টার পাস করছে, কিন্তু তারা খুবই ভালো ভালো সাংবাদিক, বড় বড় নেতা। তো এই সাংবাদিকতা আসলে আমার কাছে মনে হচ্ছে একাডেমিকভাবে বাংলাদেশের সাংবাদিকতা ওইভাবে গ্রো করে নাই। দ্যাটস হচ্ছে অপসাংবাদিকে এত বেশি ছড়াছড়ি। আর সোশ্যাল মিডিয়া আসার পরে মানে এত বেশি ইজি হয়ে গেছে, ইজি হওয়াটা আসলে উচিত না, সবকিছু এত সহজলভ্য হওয়াটা কোনোভাবে উচিত না সমাজের জন্য। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো লেগেছে কথা বলে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। জি, আপনাকেও ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।